আরে তুমি বিপ্লব করছো, আর্মি চিফ টাকা কে? তুমি আর্মি চিফকে বলবো আমাদের এখানে আসেন, ইউনিভার্সিটিতে আসেন, ঢাকা ইউনিভার্সিটিতে আসেন, হ্যাঁ হোটেল সেরাটনে আসেন, দরকার হয়তো ঢাকা ক্লাবে আসেন, এখানে আলাপ করি। আর্মি চিফ ক্যান্টনমেন্টে রাখতেছে, বাস পাঠায় দিছে, বাসে ড্যাং ড্যাং করতে করতে মির্জা ফখরুল যাচ্ছে, জামাতের আমির যাচ্ছে, তা জোনায়েদ সাকি যাচ্ছে, আসিফ নজরুল যাচ্ছে, তারপরে ইভেন আমাদের মামুনুল হক যাচ্ছে, সবাই ড্যাং ড্যাং করতে করতে চলে গেল। কেন? মানে এইটুকু পলিটিক্যাল সেন্স নাই আমার, আমি ওখানে যাব না। আরে ভাই শোনেন, আমি আমার সাথে অনেকে দেখা করতে আসে, হ্যাঁ, তো আমি তখন এটা বলে দিই, এটা ট্রিক্স আর কি, এটা বলে দিই। তো আমার সাথে দেখা করতে আসে, বলে আসেন কফি খাবো আপনার সাথে, আমি বললাম না, আমার বাসায় আসে, হ্যাঁ। তো আমার সাথে যদি দেখা করতে আসেন, আমি যদি এখানে ফ্যাক্টর হই, তাহলে আমার বাসায় আসতে হবে, হ্যাঁ। তো তাহলে বিপ্লব যদি আমি করে থাকি, তাহলে আমার কাছে আপনাকে আসতে হবে, আমি আপনার ওইখানে যাবো না। আচ্ছা, প্রথমেই তো আমি আমি হাত স্বীকার করে নিলাম। আমি তো প্রথমেই আপনার সুপিরিয়রিটি, আপনার আপনার হায়ার পজিশন আমি স্বীকার করে নিলাম, সেই জন্য আমি তো গেলাম আপনার ওইখানে। যখন ইয়ে হলো, ওই যে 7ই নভেম্বরের বিপ্লব হলো, তাহের যে যখন ইয়ে করলো, জিয়াউর রহমানকে বের করে আনলো, জিয়াউর রহমানকে ইয়েতে নিয়ে আসতে চাচ্ছিল, যে নিয়ে আসতে, হ্যাঁ, এবং জিয়াউর রহমানকে আসতে দেয়নি, এবং জিয়াউর রহমানকে যে আসতে দেয়নি, সে কারণেই জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছে। জিয়াউর রহমান যদি শহীদ মিনারে আসতেন, তাহলে তাহের প্রেসিডেন্ট হতো, হ্যাঁ, কর্নেল তাহের প্রেসিডেন্ট হতো, মানে তাহলে নিয়ন্ত্রণটা তাহেরের হাতে চলে যেত। ওইখানে যে যাওয়া যায় না, এইটা মির্জা ফখরুলের মতো লিডার এতগুলো, তারপরে ধরেন জামাতের আমির ডাক্তার শফিকের মতো লিডার, তারপরে জোনায়েদ সাকির মতো লিডার, এরা বুঝতে পারলো না যে এখানে আমার কি করা দরকার। আসিফ ভাই, আপনারা তখন কোথায় ছিলেন? মানে আপনাদের প্রতিনিধি আরো বাড়ানো গেল না কেন? না দেখেন, আমি তো ওই টাইমে জেলে ছিলাম, তখন আমি জেল থেকে বেরোতে পারিনি, ও তো জানেই না। আচ্ছা, মানে না, আমি এখন বেসিক্যালি আমি তো এক্সপেক্ট করিনি যে এইভাবে হুটহাট করে এরকম গভর্নমেন্ট ফর্ম করে ফেলবে, তাই না? এবং গভর্নমেন্ট ফর্ম করছে ভালো কথা, এবং অনেককে ডাকা হয়েছে ওখানে, সেখানে কিন্তু আমাকে গভর্নমেন্ট ফর্ম করছে ভালো কথা, আমাকে কিন্তু ডাকা হয় নাই, মানে অ্যাজ ইফ এখানে আমার কোনো রোল নাই, ডাকা হয় নাই, এবং একটা ফোন করা পর্যন্ত করে নাই। এরপরে ডিস্টেবলাইজ করে, এরপরেও একটা যদি ফোন করতো, হ্যাঁ একটু কথা বলি আসিফ, মানে আমি, মানে ধরেন ওইখানে তো বাংলাদেশের বিষয়টা আছে, আমরা যারা বাইরে কাজ করছি, আমরা তো কিছু ফিগার ছিলাম, তাই না? মানে আমাদের সাথে কথা বলতে পারতো না, ইলিয়াসের সাথে কথা বলতে পারতো না, কনকের সাথে কথা বলতে পারতো না, আমার সাথে কথা বলতে পারতো না, কোনো মানে আমাদের কোনো রোল ছিল না। মানে এটা ঠিক, আমরা দূর থেকে করছি, কিন্তু তাই বলে আমাদের কোনো রোল ছিল না, আমরা পার্ট না, আমরা তো বিপ্লবের অংশীদার। হ্যাঁ, মানে 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 ধরেন সব বিপ্লব সব হয়েছে এই চিত্রপটে, পিনাকি নাই, কনক সরোয়ার নাই, ইলিয়াস নাই। ডু ইউ থিংক এটা খুব সহজ হতো? না, আমরা তো বিকল্প মিডিয়া ছিলাম, বাংলাদেশের মানুষ অলরেডি জানে, বাংলাদেশের মানুষ বিকল্প মিডিয়া ছিলাম, এবং আমাদের সাথে কেউ কোনো কথা বললো না, কেউ কিচ্ছু বললো না, এটা ফোন করারও কোনো প্রয়োজন বোধ করলো না। যাই হোক, প্রিয় প্রধান উপদেষ্টা, আপনি নিশ্চয়ই এই আলোচনা, যদি আপনার প্রেস সচিব অবশ্যই এটা শোনাবে না, প্রেস সচিব মতিউর রহমান আর মাহফুজ আনাম কি বলেন সেটা নিয়ে হয়তো আলোচনা করবে আপনার সাথে। আর কেউ যদি পারেন ওনাকে জানায়েন যে বাংলাদেশের মানুষ কি চায় সেটা একটু বোঝা। আমরা বাইরে যারা ছিলাম, ভিতরে যারা আন্দোলন করেছে, তারা আসলে জীবনের ঝুঁকি নিয়েই সেদিন গণভবনের যে ভাঙচুর হয়েছে সেটা নিয়ে অনেকে অনেক সমালোচনা করেছেন, সংসদ ভবনে কি হয়েছে সেটা নিয়ে অনেকে সমালোচনা করেছেন। সংসদ ভবনে আসলে কেউ ওই সিটে 2 মিনিটের জন্য বসতে যায় নাই। শেখ হাসিনা গরুর মাংস আর মুরগির মাংস রান্না করে গেছে, ওইটার জন্য কেউ যায় না, তারা গুলি খাওয়ার জন্য গিয়েছিল ওই দিন পরিস্থিতি অন্যরকম হতে পারতো, সেটা হয় নাই। আল্লাহ বাঁচিয়েছেন এই দেশের মানুষকে, তো সেই মানুষগুলো মূল্যায়ন করা দরকার নেই। আপনারা দেশ চালান, কিন্তু কিছু কাজ করা খুবই জরুরি। সেটা হচ্ছে, যেমন আমাদের আলোচনায় আজকে ওই বিষয়গুলো আনে না, আমি এগুলো একটু শেষ করি। সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডে যে অফিসারদেরকে মারা হয়েছে, সেটার বিচার খুব দ্রুত করতে হবে। তারপরে এই আহত নিহত তাদের পরিবারগুলোকে দেখতে হবে। প্রবাসীরা ওই ভিআইপি লাউঞ্জ করে তারপরে তাদের
পানি খাইতে হবে আর 15 টাকা দিয়ে কফি খাবে, এটার জন্য প্রবাসীদের আসবে না, যাবে না। তাদের সৌদি আরবে যাইতে 5 লাখ টাকা লাগে, সেটা কেমনে 1 লাখ টাকা লাগে? সিন্ডিকেট ভাঙতে হবে, পাসপোর্ট সহজলভ্য করতে হবে, তাদের ঋণের ব্যবস্থা করতে হবে, তাদের পরিবারগুলো কোনো বিপদে পড়লে থানায় আলাদা একটা ডেস্ক করতে হবে, যে ডেস্ক থেকে থানার পুলিশ শুধুমাত্র প্রবাসীদের পরিবারকে নিরাপত্তা দিবে এটার জন্য। এরকম অনেকগুলো কাজ করা যায়। এই বলে নি মানে প্রবাসীদের মৃতদেহ, প্রবাসীরা মারা গেলে তাদের মৃতদেহ নিকট চাই বাংলাদেশে ফেরত নিতে হবে। এবং হ্যাঁ নিতে হবে, এবং তাদের ওই পরিবারগুলোকে আমি মনে করি যে একটা বড় অঙ্কের একটা মানে প্রণোদনা দেওয়া উচিত। একটা মানুষ মারা যাওয়ার পর ওই পরিবারটা আসলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। এখনো পর্যন্ত আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদের বাইরেও তো বাংলাদেশের চিকিৎসা খাত খুবই খারাপ একটা অবস্থায় ছিল। সেই চিকিৎসা খাতের আসলে কোনো এই একটা সরকার এসে কোনো নতুন কোনো কিছুই আমরা এখনো দেখিনি। তো এইসব জায়গাগুলো নিয়ে আমার মনে হয় মানুষের আস্তে আস্তে ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভটা যে শুধু পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস হোসেন, কনক সারোয়াররা করবে, বা বাইরে যারাই কথা বলছেন আরো অনেকে আছেন এই সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, সো এই আমরা কি বলবো এখনো সেটার দিকে না তাকিয়ে আমার মনে হয় আসিফ নজরুলের যে ঘটনাটা ঘটেছে সুইজারল্যান্ডে সেটার দিকে একটু নজর দেওয়া উচিত। এই ধরনের ঘটনা কিন্তু সাধারণ মানুষের সামনে গেলেও আমার ধারণা এখন পচা ডিম আর জুতা টুতা খাইতে পারে। এই উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের বোঝা উচিত, তারা যদি উপদেষ্টা পরিষদটা ভেঙে যায়, সেটা যদি সেনাবাহিনীও আসে, তারা মেম্বার নির্বাচন করে জিততে পারবে কিনা সেটার খুবই সন্দেহ আছে। অতএব তাদের সুদীর্ঘ একটা পথ চলতে হবে, এবং আমি মনে করি সেই পরিকল্পনা করেই তারা আগাবে। যেই কদিন পরিষদ এই কি বলে উপদেষ্টা পরিষদে আছে সেই দিনে চিন্তা না করে এরপরে কি করবে মানুষ, এরপরে তাদেরকে কিভাবে নিবে সেই বিষয়গুলো চিন্তা করা উচিত। পিনাকিদা আপনাকে ধন্যবাদ, আসিফ মাহতাব আপনাকে ধন্যবাদ। আমি সবশেষ একটা কথা বলেই নেই, সেটা হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য উনি কিছুদিন আগে একটা দিয়েছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপারে, একটা ওনার খসড়া একটা প্রস্তাবনা দিয়েছিলেন। আমি মনে করি যে ওনাকে মানে আমি দাদার সামনে এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না, যে ওনাকে যেহেতু ওনার স্বাস্থ্য খাত নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, ওনাকে সেইখানে একটা দায়িত্ব দেওয়া যায় কিনা। এমনকি উনি ফ্রান্সে বসেও আমার মনে হয় একটা দায়িত্ব পালন করতে পারেন, উনি যদি দেশে নাও যেতে চান বা তারা যদি নাও চান, ফ্রান্সে বসে ওনার কাছ থেকে সেই পরামর্শগুলো অন্তত নেওয়া যায়। শিক্ষা খাতে আমি মনে করি যে আসিফ মাহতাব তিনার যে আইডিওলজি, তিনি যেই চিন্তা ভাবনা করেন বাংলাদেশের 80% মানুষ সেই চিন্তা করেন আমার মনে হয়। সো আসিফ মাহতাবকেও কোনোভাবে শিক্ষা কিংবা পররাষ্ট্র এইসব মন্ত্রণালয়গুলোর সাথে যুক্ত করা যায় কিনা, ডক্টর কনক সারোয়ার আছেন তাদেরকেও কোনোভাবে যুক্ত করা যায় কিনা, এই জিনিসগুলো আমার মনে হয় সরকারের ভেবে দেখা উচিত। আবার অনেকে মনে করতে পারেন আমার কথা বলছি কিনা ইনডিরেক্টলি, আমার আসলে বাংলাদেশে যাওয়ার আগামী 5 বছরের ভিতরে কোনো পরিকল্পনা নেই, কোনোভাবেই সম্ভব না, আমি যাব না আর কি, এটা আমার নিজের সিদ্ধান্ত। যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের কাছে সবশেষ পিনাকিদা যে দাবিটা করেছেন যে ফারুকীকে খুব দ্রুত সরাইতে হবে, তাহলে আমরা মনে করবো অন্তত ফারুকীকে পদত্যাগ করতে হবে। হ্যাঁ, এই ছোট্ট একটা জায়গায় অন্তত আপনারা আমাদের কথা শুনছেন। যদি না শুনেন, পিনাকিদা যেটা বলেছেন, আমরাও কিন্তু অল্টারনেটিভ একটা মিডিয়া হিসাবে গত 5 বছর ধরে কাজ করছি। সো আমরা যদি নাকি সবাই মিলে বিদ্রোহ করি, সেটা আপনাদের জন্য খুব বেশি একটা সুখকর হবে না। আমরা অবশ্যই বাংলাদেশের মানুষের সাথে আছি, যারা আন্দোলন করেছে, তারা যদি নতুন কোনো আন্দোলন শুরু করে সেটার সাথে আমরা থাকবো। আমরা এই সরকারের বিরুদ্ধে যেতে চাই না। অনেক নির্যাতন, অনেক ঝুঁকি নিয়ে তারপরে কাজ করেছে। আর এই দাদা যেটা বললো যে 1 মাস 3 মাসের মধ্যে আমরা তাদেরকে এই ভাষায় কথা বলবো, এটা কখনো চিন্তা করিনি, সেভাবে বলতেও চাই না। তো আমার বিশ্বাস আপনারা আমাদের এই বক্তব্য, আজকে যে আলোচনা হলো, সেটা বুঝবেন। দাদা কিছু বলবেন? না, আমি মনে করি যে আমাদের কারিকুলাম যে সংস্কার যে কমিটি হয়েছে বাচ্চাদের পাঠ্য বইয়ের, এখানে আসিফকে দ্রুত অন্তর্ভুক্ত করা উচিত, কারণ আসিফ এটা নিয়ে কাজ করছে এবং আসিফ ওখানে কন্ট্রিবিউট করতে পারবে, ভেরি পজিটিভলি কন্ট্রিবিউট করতে পারবে, এবং আসিফের এক্সপার্টাইজ এখানে কাজে লাগানো উচিত। এবং ওই কারিকুলাম ইয়েতে যাদেরকে নেওয়া হয়েছে তাদের, ইভেন আমিও তো কারিকুলাম নিয়ে কাজ করছি, তাই না? আমার কাছে এখানে কিন্তু আমার কাছে সাজেশন নিতে পারতো। মানে কারিকুলাম নিয়ে যে মেথডিক্যাল কাজ, যে ক্রিটিসিজম করা, বই ধরে ধরে, চ্যাপ্টার ধরে ধরে, লাইন ধরে ধরে, সেটা তো আমি কিছুটা করছি। আমি কমপ্লিট করতে পারিনি, কারণ তার মধ্যেই তো হাসিনার বিরুদ্ধে লড়াইটা শুরু হয়েছে। আসিফ ওই কাজটা, যদি আসিফ ওইখানে থাকে
তাহলে কাজটা ভালোভাবে ওখানে। দাদা ইদানিং একটা জিনিস দেখছেন, আপনার চোখে পড়ছে যে প্রথম আলো ডেইলি স্টারে অধ্যাপক আবু সাইদ ইদানিং কিন্তু খুব পাখা মেলা শুরু করেছেন। বিশেষায়িত কেন্দ্রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশেষায়িত কেন্দ্রে, হ্যাঁ হ্যাঁ, তো ওনারে তো তাহলে ধরতে হবে। আমি বলে রাখি, সাইদ স্যার যদি কারো কেউ যদি এটা ইয়ে করে, সাইদ স্যারকে দেখাবেন যে স্যার আপনি রিটায়ার করেন, আপনি এর মধ্যে ঢুকেন না, হ্যাঁ, মানে বেইজ্জত হবে না, ঢুকেন না, কোনো দরকার নেই। ভালোভাবে বললাম আর কি, আমার বাবার বন্ধু মানুষ তো। খুব প্রমোট করছেন ওনাকে, জানি না এটার পেছনে উদ্দেশ্য কি। আসিফ ভাই, আপনার যারা শিষ্য ছিল, যাদেরকে নিয়ে আন্দোলন করলেন, তাদের উদ্দেশ্যে যদি, আমি জানি না তাদের সাথে আপনার এখন যোগাযোগ কতটুকু আছে, এই প্রশ্নটা করে আর বিব্রত করলাম না, তাদের প্রতি যদি কোনো উপদেশ পরামর্শ থাকে। না, তাদের সাথে সবার সাথেই যোগাযোগ আছে, এবং আমি সবসময় বিভিন্ন সময় মানে বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টের থেকেই, বিভিন্ন প্রান্ত থেকে তারা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, অনেকে করেছেন এবং করছেন। তাদের কাছে উপদেশ হচ্ছে বা সাজেশন হচ্ছে যে আমরা বৈষম্য যদি অ্যাটলিস্ট প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে যদি যখন বৈষম্য হচ্ছে, এটা আসলে আমরা ইনিশিয়ালি অনেক ছাড় দিয়েছি, বিকজ আলটিমেটলি স্টুডেন্টের থাকার কথা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে, বাট আপনাদের সাথে যদি বৈষম্য এই লেভেলের করা হয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনাদের আবার সোচ্চার হওয়া উচিত, যে বৈষম্য যাতে না করা হয়, এইভাবে আপনাদের ভয়েস রেজ করা উচিত আসলে। কারণ মানে আমরা যথেষ্ট পরিমাণ টাইম দিয়েছি, আমরা যথেষ্ট পরিমাণ মানে পেশেন্স দেখিয়েছি। আই থিঙ্ক মানে ওই ফারুকি উনি একটা রেড লাইন, ওই রেড লাইনটা ক্রস করেছে। কাজে এখন থেকে আমরা মানে টোটালি এই গভর্নমেন্টের কে সাপোর্ট আমরা দিতে পারতেছি না, যদি ফারুকি থাকে আমরা সাপোর্ট দিতে পারতেছি না। দাদা, একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমি বাদ গেছে আমাদের, সেটা হচ্ছে যে এই যে শেখ মুজিবের ছবি রাখা নিয়ে, এটা আপনি কিভাবে দেখছেন? আমি তো এটা নিয়ে ইলিয়াস, আমি এটা নিয়ে প্রথম থেকে তো বলে আসতেছি, তাই না? এবং একজন একজন করে ধরাই দিচ্ছিলাম যে কে কে রাখতেছে, হ্যাঁ, কে কিছু কিছু নামানো হয়েছে। কিন্তু দেখেন, এই ফারুকির মাথার পিছনেও আছে, তারপরে বাণিজ্য উপদেষ্টার মাথার পিছনেও আছে, এবং তাদের কোনো এটা নিয়ে কোনো স্যাদ নাই, কোনো আইডিয়া। আমরা বলে যাচ্ছি, আমরা বকে যাচ্ছি, ওনারা শোনা উল্লাস শুনে যাচ্ছে না। হ্যাঁ, মানে আমি যদি দেশে থাকতাম তাহলে আমি সরাসরি সচিবালয়ে ঢুকে নিজের হাতে সবগুলো রুম থেকে বাইর করে ফেলে দিতাম। তো এরকম কেউ নাই কেন বাংলাদেশে? বাংলাদেশে এই কাজটা কেন করতে পারে না? ছাত্রদেরকে আমি বলি, ছাত্রদেরকে আহ্বান জানাই, হাসনাত, সার্জিস এদেরকে বলি যে তোমরা ঢুকে এই কাজটা করে ফেলো, সচিবালয় ক্লিন করো, সচিবালয় যেন কোনো শেখ মুজিবের ছবি না থাকে, হাসিনার ছবি যেন না থাকে। বিতর্কের ঊর্ধ্বে একজন ব্যক্তি হিসেবে দাঁড় করানোর, একটা চরিত্র হিসেবে দাঁড় করানোর চেষ্টা করে তারা, যে শেখ মুজিবকে নিয়ে বিতর্ক নেই, শেখ মুজিব, আপনি যে বই লিখেছেন, কে করে এটি তো বিএনপি থেকেও তো বলা হচ্ছে যে উনি হচ্ছে বিতর্কের ঊর্ধ্বে। আপনার দেখেন না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বুকে চিন চিন করছে, হায় বলে ওই যে 5 তারিখে এই করা। আমি এই ব্যাপারে একটু কড়া কথাই বলছি। গতকালকে বাংলা ভিশনে একটা সাক্ষাৎকার নিছিল, আমি আবারও বলতে চাই আর কি, শেখ মুজিব, আওয়ামী লীগ, এদেরকে যারা পুনর্বাসন করতে চাইবে, তারাও ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, আর কি বলবো, চেষ্টা করুক, তারাই ধ্বংস হয়ে যাবে। জি, প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আর সব শেষ সেনাবাহিনীকে বলবো যে কোনো ধরনের ডানে বায়ে মোচড়ামুচড়ি বন্ধ করবেন। এই সুযোগে নিয়ে আমরা আওয়ামী লীগ কিংবা সেনা শাসন কোনোটাকেই বাংলাদেশের মানুষ মেনে নেবে না। কারণ বাংলাদেশের মানুষ, অ্যাজ আমাদের ভাই আসিফ ভাই সেড, যে আপনাদের বুকে যে গুলি নিতে পারে বাংলাদেশের মানুষ, এটা বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে। অতএব এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কিছু নাই। সেনাবাহিনীকে বলবো জনগণের পাশে থাকবেন, এমন কোনো কিছু করার দরকার নাই যেটাতে আপনারা নতুন করে বিতর্কিত হবেন। অনেক বিতর্কের। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক শ্রোতা, তিনি কি মন্তব্য করলেন ধর্মীয় নেতাদের সঙ্গে, চলুন জেনে আসি। দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের পর এবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। বৃহস্পতিবার 5 ডিসেম্বর বিকেল 4টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়।
গতকাল বুধবার বিএনপি জামাতে ইসলামী নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ জাসদ, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। প্রিয় দর্শক শ্রোতা, তিনি এদের সবার সঙ্গে কথা বলেছেন। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, ইদানিং কিছু ঘটনা নিয়ে অপতথ্য ছড়ানোর প্রয়াস আমরা দেখছি। অনেকাংশে দেখছি ভারতের গণমাধ্যম খুব আক্রমণাত্মকভাবে এ কাজগুলো করছে। এটার জন্য জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদের বলতে হবে, তোমরা আসো, দেখো কি হচ্ছে। একই সঙ্গে আমাদের জাতীয় ঐক্য ধরে রাখা, আমাদের জাতীয় ঐক্য এখানে খুব জরুরি, কারণ আমাদের দেশ নিয়ে এক ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে। এখানে আমাদের দেশের সুনামের একটা প্রশ্ন আছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে অপতথ্যের বিরুদ্ধে প্রচারী বিধানে নামতে হবে। ভারতীয় মিডিয়ার অপপ্রচার এবং উস্কানির বিরুদ্ধে ধর্ম, দল, মত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ধারাবাহিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।